রাফির কথা আগুন কতটুকু শ্রবণ করেছে বোঝা যাচ্ছে না। সে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে আবছা ঘোলাটে আলোতে মোমের মুখের দিকে। মোমের মুখশ্রী স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। 1 ঘন্টা ধরে পাগলের মতো খুঁজে চলেছে এই মেয়েটাকে, আর সেই মেয়ে এখানে রাফির সঙ্গে দাঁড়িয়ে আছে। কত বড় স্পর্ধা! মোমের কাঁধে রাফির হাত দেখে মেজাজ আরও বিগড়ে গেল। রাফির বুকে ধাক্কা দিয়ে মোম থেকে দূরে সরিয়ে দিল। কাঁধ হতে হাত সরে যাওয়ায় দরুন মোমের শরীর আবার টলছে। শরীরের শক্তি যেন ক্ষয় হয়ে গিয়েছে, যার জন্য নিজ পায়ে ভর ছেড়ে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আগুনকে দেখে মোমের অর্ধমৃত প্রায় শরীরটা যেন প্রাণ ফিরে পেল। মুচকি হেসে ক্ষীণস্বরে ঠোঁট নেড়ে কিছু বলতে উদ্যত হলো, কিন্তু সেটা আগুন হতে দিল না। মোমের হাত শক্ত করে চেপে ধরে হাঁটা শুরু করলো। হেঁটে আলোর দিশারে পৌঁছাতেই রাফি খেয়াল করলো মোমের পায়ে রক্ত। আগুন সামনে, তার পেছনে মোম, আর ওদের দুজনের পেছনে রাফি। রাফি মৃদু আওয়াজে চেঁচিয়ে বলল, স্যার, ভাবির গায়ে রক্ত লেগে আছে, দেখুন তো কোথায় ব্যথা পেল। রাফির এই কথাটাও আগুন শুনতে পেয়েছে কিনা বোঝা গেল না। গটগট করে পা চালিয়ে সম্মুখের দিকে অগ্রসর হচ্ছে সে। আগুনের সাথে পা মেলাতে পারছে না মোম। তার উপর শরীর ভীষণ দুর্বল, গলা ব্যথায় কথা বলতে পারছে না সঠিকভাবে। আগুন মোমের দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে, সাথে নেতানো ভঙ্গুর মোমকে টেনে হিস্টে নিয়ে যাচ্ছে। হোটেলের রুমে এসে ঝাড়া মেরে মোমের হাত ছেড়ে দিল আগুন। পুরো রুম অন্ধকারে ঢেকে আছে। সুইচ টিপে সাদা রঙের বাতি জ্বালিয়ে দিল। ঘাড় ঘুরিয়ে রাগান্বিত চোখে মোমের দিকে কঠিন দৃষ্টি ফেলল। লাইট জ্বালিয়ে মোমের দিকে ঘুরে দৃষ্টি তাক করতেই সহসা মুখবিবর বদলে গেল। জ্বলন্ত রাগটুকু নিমেষেই মিলিয়ে গেল। গায়েব হয়ে গেল আগুনের কিছুক্ষণ আগের অভিব্যক্তি। থমকে গেল তার হৃৎপিণ্ডের শিরা উপশিরা। স্নায়ুর কোষগুলো যেন অচল হয়ে গিয়েছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। স্তব্ধ হয়ে গেল জল করা চাউনি। অবাক লোচনে চেয়ে রইল কিয়ৎক্ষণ। প্রাণহীন শান্ত স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। ললাটের গোটানো প্রখর ভাঁজ শিথিল হলো। অনিমেষ চেয়ে রইল বিধ্বস্ত হয়ে হেলে দুলে দাঁড়িয়ে থাকা মোমের দিকে। মোমের কপাল, ঠোঁট, থুতনিতে গড়িয়ে পড়া রক্ত শুকিয়ে জমাট বেঁধে গিয়েছে। হাতের তালু, গলা, বুক থেকে কোমর পর্যন্ত জামা তরতাজা রক্তে মাখামাখি অবস্থা। একটা পায়ের পাতার চামড়া ছিঁড়ে গিয়েছে, সেখানেও রক্ত জমাট বেঁধে গেছে। ফর্সা নরম গালে কারো হাতের আঙুলের ছাপ স্পষ্ট। গলার চামড়ায় আঙুলের ছাপ, সেই সাথে কিঞ্চিত কাঁচে হয়ে রয়েছে। ঠোঁট জোড়া শুকিয়ে গিয়েছে, যেন কত সময় ধরে সে আর্দ্রতা শুনে ভুগছে। অনেকক্ষণ যাবৎ শ্বাস প্রশ্বাসের গতিরোধ হয়েছিল। ফলাফলস্বরূপ ডাগর ডাগর আঁখি যুগল ধারণ করেছে টকটকে রক্তিমাভা। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। চুলের আগা পেঁচিয়ে চটলা বেঁধে গিয়েছে। চোখে মুখে রয়েছে একরাশ আতঙ্ক। মোমকে দেখে আগুনের মনে হচ্ছে বহুদিন যাবৎ অনাদর অবহেলায় অত্যাচারিত হওয়ার রুগ্ন কোনো ব্যক্তি, যার দেহের একাংশ সুস্থ সবল নেই। শুধু প্রাণ সঞ্চার আত্মাটা দেহের মধ্যে আটকে রয়েছে বলে শরীরের মাংস তরতাজা, নয়তো এই শরীরই মানুষটাকে মৃত ঘোষণা করা হতো। আগুন বিধ্বস্ত মোমের নিকট 2 কদম এগিয়ে যায়। মোমকে স্পর্শ করল না, কিছুটা দূরত্ব বজায় রেখে শান্ত কণ্ঠে শুধালো, কে ছিল? মোম দেয়ালে এক হাত ঠেকিয়ে কোনো রকম দাঁড়িয়ে আছে। ঘন ঘন শ্বাস টানছে, কথা বলার চেষ্টা করছে, পারছে না। এখানে মনে হচ্ছে কেউ তার কণ্ঠনালী চেপে ধরে আছে। আগুনের ধৈর্য শক্তি কুলাচ্ছে না। অধৈর্যের সহিত আগের থেকেও শীতল গলায় জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কে করেছে? সে কে যে তোমাকে আঘাত করেছে? বলো আমায়। মোম ভাবলো কে ছিল সেটা বলে দিলে আগুন তার সামনে গেলেই সেই খারাপ মানুষটা যদি আগুনের কোনো ক্ষতি করে, আগুনের কোনো ক্ষতি হোক, মোম সেটা মানতে পারবে না। তাই অনেক কষ্টে থেমে থেমে ক্ষুদ্র বুলি আওড়ালো, কেউ ছিল না। হাঁটতে গিয়ে কিছুর সাথে পা লেগে পড়ে গিয়েছিলাম, সেখানে গাছের শিকড়ের উপর পড়ায় ব্যথা পেয়েছি। এতক্ষণের ক্ষয় হওয়া রাগটুকুন পুনরায় দপ করেই জ্বলে উঠল। হাত বাড়িয়ে 3 আঙুলে শক্ত করে মোমের চোয়াল চেপে ধরল। ব্যথায় মোমের প্রাণটা বুঝিয়ে এবার বেরিয়েই আসতো। নেত্রদয়ে ঝর্নার পানির মতো বাড়িধারা নামল। এতে আগুনের মায়া হলো না, বরং ক্রোধ নিয়ে ঝাঁঝালো গলায় বলল, মিথ্যা বলার অভ্যেস নেই, তাহলে বলার চেষ্টা কেন করছো? পড়ে গিয়ে না হয় আঘাত পেয়েছো, মেনে নিলাম, কিন্তু গালে, গলায় আঙ্গুলের ছাপ আসলো কোথা থেকে? বিভ্রান্ত করার চেষ্টা করছো। আমাকে হয়রানি করে কি মজা পাও তুমি? গত 1 ঘন্টা ধরে তোমার দেখা না পেয়ে আমার কেমন লেগেছিল জানো? আমার কি অবস্থা হয়েছিল? পাগলের মতো এদিক সেদিক খুঁজে বেরিয়েছি। অপরিচিত জায়গা, মানুষজন ভালো নাকি খারাপ তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি কেউ নিয়ে যেত, হারিয়ে গেলে কিভাবে ফিরে পেতাম?
বুঝতে পারো আমার যন্ত্রণা? অনুভব করতে পারো আমার কষ্ট? জানবে কিভাবে? তুমি তো আমাকে কখনো বোঝার চেষ্টাই করোনি। সব সময় পাকনামি না করলে হয় না? কে বলেছিল আমাকে রেখে চোখের আড়াল হওয়ার? আজ যদি তোমাকে খুঁজে না পেতাম, ভালো মন্দ কিছু একটা হয়ে যেত, তখন বাড়িতে ফিরে তোমার বাবা মাকে কি জবাব দিতাম আমি? আর আমার কি হতো? কিভাবে থাকতাম তোমাকে ছাড়া? শেষে বাক্য দুটি কেমন কাতর গলায় বলল আগুন। মোম ঠোঁট দুটো কামড়ে কান্না করছে, কোনো প্রত্যুত্তর করল না। মোমের নিশ্চুপতায় আগুনের রাগ আরও বেড়ে গেল। হাতের চাপ আগের তুলনায় দৃঢ় করল। নরম চওড়া চামড়া ভেদ করে আগুন আঙ্গুলগুলো যেন মুখের ভেতর ঢুকে যাওয়ার উপক্রম। মোম ব্যথায় কুকড়ে ওঠে। মনে হচ্ছে এবার সে মরেই যাবে। যতটুকু শ্বাস চলছে এবার সেটাও বন্ধ হয়ে যাবে। এই আগুনের কি দয়া মায়া নেই? এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারল লোকটা? সে কি বুঝতে পারছে না মোমের কষ্ট হচ্ছে? আগুন চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে ধমকে বলল, লাস্টবার জিজ্ঞেস করছি, কে ছিল সে? না বললে এর থেকেও শতগুণ যন্ত্রণা আমি তোমায় দেব। আমার রাগ তুমি এখনো দেখোনি মোম, আর না আমি তোমাকে আমার রাগের সাথে পরিচয় করাতে চাচ্ছি। এটাই ভালো হবে, তার পরিচয় আমাকে বলো। মোম ব্যথায় টিকতে না পেরে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বলতে বাধ্য হলো। মৃদুস্বরে ব্যথাতুর আওয়াজে পড়ে, বলছি। আগুন চোয়াল হাতে হাত সরিয়ে নিল, গমগমে গলায় বলে, বলো। মোম জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ভাঙা গলায় বলল, নাইমা নামের ওই মেয়েটা, ও যে আমি আসার পর আমাদের বাসায় একদিন এসেছিল, তারপর আপনাকে নিয়ে হসপিটাল থেকে ফিরে আসার সময় রাস্তায় দেখা হয়েছিল, সেই মেয়েটা। মোম বলল নাইমা তাকে কিভাবে নিয়ে গিয়েছে, কি কি বলেছে, কিভাবে আঘাত করেছে। রাফি সঠিক সময় না আসলে আজকে মোম মরেই যেত। সকল কথা একে একে ক্ষীণস্বরে আগুনকে বলল। আগুন ভাবুক চিত্তে আনমনে প্রশ্ন করল। নাইমা এখানে কি করছে? মোম প্রশ্নটা শুনল, পাতলা রক্তাক্ত অধৈর্যরা নেড়ে নেড়ে জবাব দিল। আমি কিভাবে জানবো? আগুনের টনক নড়ল। মোমকে পাল্টা কিছু বলল না, আর না মোমের দিকে ফিরে তাকালো। অল্প ধাক্কা দিয়ে মোমকে সামনে থেকে সরিয়ে দিল। মোম ফ্লোরে পড়তে পড়তে নিজেকে সামনে নিল, অপেক্ষা করলো না। আগুন চোয়াল দই শক্ত করে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। মোমকে রেখে ধারাম করে দরজা বন্ধ করে কোথাও চলে গেল। যাওয়ার আগে বাইরে থেকে দরজা লক করে রেখে গিয়েছে। আগুন, তুই আমাকে ডেকেছিস? আমি তো ভাবতেই পারছি না। নাইমা উৎফুল্লতা সমেত বলে উঠল। আগুন অবিশ্বাস্য সহিত গম্ভীর কণ্ঠে বলল, আমিও ভাবতে পারিনি তুই এমন কিছু করবি। কি করার কথা বলছিস? আগুন নাইমার বাহু শক্ত করে আঁকড়ে ধরে হাঁটতে লাগলো। নাইমা হাত মোচড়ামুচড়ি করছে। আগুন হাতের চাপ আরও বাড়িয়ে দিল। নাইমা মৃদু আর্তনাদ করে বলে ওঠে, আগুন, আস্তে ধর, ব্যথা পাচ্ছি। আগুন ভাবলেশীনভাবে জবাব দিল, কেন? আমার স্পর্শ ভালো লাগছে না? তুই চাস না আমার স্পর্শ? চাই, তোর একটুখানি ছোঁয়া পাওয়ার জন্য আমি সবসময় ব্যাকুল হয়ে থাকি। তাহলে সহ্য করে রে। আমার স্পর্শ অনেক বিষাক্ত। যে সহ্য করে টিকে থাকতে পারে তার জন্য গোলাপ ফুলের পাপড়ির মতো কোমল, আর যে সহ্য করতে পারে না তার জন্য গোলাপ ফুলের কাঁটার চেয়েও খারাপ। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমার সঙ্গ চাস, অথচ আমার সঙ্গে যেতে এত দ্বিধা। দ্বিধা থাকবে কেন, জানতে চাচ্ছি। জানার দরকার নেই, গেলেই দেখতে পাবি। আগুন রুম থেকে বেরিয়ে নাইমাকে কল করে বলেছে সে নাইমার সাথে দেখা করতে চায়। নিজেদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চায়। প্রেমে পাগল নাইমা আগুনের কথা মেনে নিয়ে ছুটে আসে তার কাছে। মোমকে আঘাত করে ওদের চোখের আড়াল হওয়ার পর নাইমা ঢাকায় ব্যাক করবে এরকম মনস্থির করেছিল। বাসে উঠতে যাবে তখনই আগুনের কল পেয়ে ফিরে আসে আগুনের বলা ঠিকানায়। আগুন ভরাট কণ্ঠে শুধারো, তুই জানলি কিভাবে আমি সোনারগাঁওয়ে আছি? ফলো করিস আমাকে? ফলো তো করি, তবে তোরা সোনারগাঁও ঘুরতে আসবি সেটা তোকে ফলো করে জানতে পারিনি। আগুন ভ্রু কুঁচকে ফেললো, চড়া গলায় প্রশ্ন করলো, তাহলে কিভাবে জানতে পেরেছিস? মনে আছে কয়েকদিন আগে লাস্ট তোর সাথে দেখা হয়েছিল তোর কলেজে। যদিও অরিজিনালি তোর সাথে দেখা করার জন্য গিয়েছিলাম, কিন্তু তোর কলেজের সামনে পুরনো একজন ফ্রেন্ড সাক্ষাৎ করতে বলেছিল, তাই গিয়েছিলাম। ফিরে আসার পথে তোর কলেজে পরিচিত এক প্রফেসরের সাথে দেখা হয়েছিল। তার সাথে কথা বলার সময় এক পর্যায়ে তিনি জানালেন আর 3 দিন পর তোরা নাকি সোনারগাঁও ঘুরতে আসবি। তখনই আমি ডিসাইড করেছিলাম আমিও সোনারগাঁও আসব। তোরা যেদিন এসেছিস আমিও ওই দিনই সোনারগাঁও এসেছি। আগুন খুব মনোযোগ দিয়েই নাইমার কথা শ্রবণ করলো। হাঁটতে হাঁটতে সেই জায়গায় এসে থামলো যে জায়গায় মোমকে নাইমা নিয়ে এসেছিল।
জায়গাটা এখনো আবছা, অন্ধকারাচ্ছন্ন। পার্থক্য শুধু তখন সবকিছু স্পষ্ট দেখা যায়নি, তবে এখন দেখা যাচ্ছে। কারণ এখন চারপাশে আগের তুলনায় অন্ধকারে ছেয়ে আছে বলেই অল্প স্বল্প দূর হতে আসা আলোতে জায়গাটা উজ্জ্বল হয়ে উঠেছে। নাইমা চোখ ঘুরিয়ে জায়গাটা অবলোকন করে জিজ্ঞেস করল, আমাকে এখানে কেন এনেছিস? নাইমার হাত ছেড়ে দিলে আগুন বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়ায়। যাত্রা তো এখান থেকে তুই শুরু করেছিস, ভাবলাম আমি না হয় শেষটা এখানেই করি। মানে কি বলতে চাস তুই? ফোনে না বললি তুই আমাকে মেনে নিবি? মেনে নিব কখন বললাম? বলেছি হিসাব বরাবর করতে চাই। কিসের হিসাব? বাদ দে, তোর সোনার গাঁয়ে আসার কারণটা কি জানতে পারি? নাইমা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, অফকোর্স, তোর কাছাকাছি থাকার জন্য। মৃদু হাওয়ার প্রকোপে গাছের লতাপাতা নড়ছে, সেই সাথে নাইমার উন্মুক্ত চুল। আগুন কয়েক কদম এগিয়ে নাইমার মুখশ্রীতে পড়ে থাকা চুল কানের পিঠে গুজে দেয়। নাইমার মন শিহরণে পুলকিত হলো, আবেশে নেত্রদয় বন্ধ করে ফেলে। আগুন বাঁকা হাসল। আগুনের হাত কাঁধ বেয়ে হঠাৎ নাইমার পেছনের চুল শক্ত করে মুঠো করে ধরল। চুলে টান লাগায় মাথায় ব্যথা অনুভব হতেই সুখে ভাসা নাইমা ফট করে চোখ খুলে তাকায়। আগুন রক্তিম চোখে নাইমার দিকে চেয়ে আছে, ক্ষুধার্ত সিংহের মতো গর্জন করে হুঙ্কার ছেড়ে বলে, মোমকে মারতে যাচ্ছিলি কোন সাহসে? তোর যদি কোনো অভিযোগ বা রাগ থেকে থাকে তাহলে সেটা আমার উপর দেখাতি। আমার স্ত্রীকে আঘাত করার স্পর্ধা কোথা থেকে পেলি তুই? নাইমা তাচ্ছিল্যের হেসে জবাব দিল, ওহো, তার মানে তুই প্রতিশোধ নিতে আমাকে ডেকেছিস? প্রতিশোধ কেন নিব? বললাম না হিসেব বরাবর করব। বলেই পুরুষারই শক্তপোক্ত হাতে সজোরে থাপ্পড় মারল নাইমার নরম গাড়ে। থাপ্পড়ে চোটে হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল। রাগান্বিত চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করতে আবারও নরম গাড়ির শক্ত হাতে থাপ্পড় পড়ল। থাপ্পড়ের জন্য নাইমার ঠোঁটের কোণা ফেটে চিকন ধারায় রক্ত বের হতে শুরু করলো। মাথা ভো ভো করে ঘুরতে লাগলো, চারপাশ ঝাপসা ঘোরাতে লাগছে। আগুন চোয়ার শক্ত করে তেড়ে এসে নাইমার কনুই চেপে পেছন দিকে নিয়ে মুচড়িয়ে ধরে। ব্যথায় নাইমার চোখ দুটো জ্বরে টইচম্বুর হয়ে গিয়েছে। নাকের পাটাতন ফুলিয়ে রক্তিম চোখে চেয়ে আগুন চিবিয়ে চিবিয়ে পড়ে উঠল, বল, মোমকে মারতে কেন চেয়েছিলি? সে তোর কি ক্ষতি করেছে? কেন পড়ে আছিস ওই নিষ্পাপ মেয়েটার জীবনের পেছনে? যন্ত্রণায় নাক মুখ বিকৃত করে ফেলল নাইমা। তেজি গলা চিৎকার করে বলে ওঠে, কারণ ওই মেয়েটা আমার একমাত্র পথের কাঁটা ছিল। ওর জন্যই তো তুই আমাকে পাত্তা দিচ্ছিলি না, আমাকে বারবার রিজেক্ট করেছিস। ওই অপয়া মেয়েটার জন্য আজ তোর আর আমার মধ্যে এতটা দূরত্ব। মোমকে তুই দোষ দিচ্ছিস? লাইক সিরিয়াসলি? ব্রেইনলেস ডার্টি গার্ল। আরে মোম আমার লাইফে আসার আগে থেকেই তো আমি তোকে ইগনোর করতাম। তোকে তো আরও একবার বলেছিলাম মোমের সাথে আমার বিয়ে না হলেও আমি কখনো তোকে বিয়ে করতাম না। তাহলে ওই মেয়েটা তোর পথের কাঁটা কিভাবে হলো? ওকে দোষারোপ করিস কিসের ভিত্তিতে? আর তুই এতটাই নিচুতে নেমে গিয়েছিস যে বাচ্চা মেয়েটাকে এভাবে আঘাত করতে তোর বুক কাঁপলো না? তুই নিজেও তো একজন মেয়ে, একবারও মনে হয়নি ও তোর ছোট বোনের মতো? কিভাবে পারলি আমার পিচ্চিটাকে এতটা আঘাত দিতে? আগুন আবারও নাইমার গালে থাপ্পড় বসিয়ে দিল। নাইমা লম্বা শ্বাস টানল, মানসিক রোগীদের মতো ক্রুর হেসে বলল, মেরেছি, বেশ করেছি। তোদের দুজনের এমন আলগা পীড়িত আমার জাস্ট সহ্য হচ্ছিল না। এখানে শুধু তোর কাছাকাছি থাকার জন্য আসিনি, তোর বইয়ের ক্ষতি করার জন্যই এসেছি। তোর বইয়ের ক্ষতি করার চিন্তা আরও আগেই মাথায় এসেছিল, সুযোগ পাচ্ছিলাম না। এখানে এসে তককে তককে ছিলাম কখন তোর বউকে একা পাবো। দূরত্ব বজায় রেখে এতদিন তোদের উপর নজর রাখছিলাম। ফাইনালি একটা সুযোগ হাতে পেয়েছিলাম, বাট ওই ইডিয়ট রাফি এসে সব প্ল্যান ভেস্তে দিল। বলেই এদিক ওদিক তাকিয়ে পাগলের মতো হো হো করে হাসতে লাগলো। তার মানে সন্ধ্যায় একদল লোক আমার চারপাশে ঘিরে ধরেছিল। তারা তোর ভাড়া করা ছিল, যাতে ভিড়ের মাঝে তুই এক ফাঁকে মোমকে নিয়ে যেতে পারিস। নাইমা চওড়া হাসি দিয়ে বলল, হ্যাঁ। আগুন রাগে হিতাহিত জ্ঞান ফুলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নাইমার তলপেট বরাবর লাথি মেরে দিল। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল নাইমা। ব্যথার দরুন মুখ দিয়ে তরল লালা বেরিয়ে গড়িয়ে পড়ল চিবুকে। আগুন ধাক্কা দিয়ে নাইমাকে নিচে ফেলে দেয়। ছোট ছোট পাথরের টুকরোতে মুখ থুবড়ে পড়ে। ফর্সা মুখশ্রীর নরম চামড়া নানান জায়গায় থেতলে গিয়েছে, সেখান থেকে পানির কণার মতো ফোঁটায় ফোঁটায় রক্ত বের হচ্ছে। আগুন গাছের একটা শুকনো ডাল কুড়িয়ে এনে সেটা দিয়ে আকস্মিকভাবে এলোপাথারি নাইমার শরীরের ওপর একের পর এক আঘাত করতেই থাকে। নাইমা ধুলোবালিময় মাটিতে গড়াগড়ি করে চিৎকার করছে। আগুন সর্বশেষ মাথায় আঘাত করল।
ডালটা শুকনো ছিল বলে মাথায় শক্ত খুঁড়ির ওপর পড়ায় ভেঙে গেল। আগুন 2 কদম পিছিয়ে গিয়ে মাটিতে হাঁটু ভেঙে বসে পড়ল। নাইমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চেঁচিয়ে বলল, তোর শরীরের এত জ্বালা হলে আমাকে বলতি, আমি তোকে নিষিদ্ধ পল্লীতে রেখে আসতাম। এত বছরের নিয়ম ভঙ্গ করে আজ প্রথম তোর মতো নারী নামের কলঙ্ক একজন মেয়ের গায়ে হাত তুলেছি। সেটা তুই আমাকে বাধ্য করেছিস। বলেছিলাম না এমন কিছু করিস না যাতে তোর গায়ে হাত তুলতে আমাকে দ্বিতীয়বার ভাবতে না হয়? বলেছিলাম কি না? তবুও তুই এই জঘন্যতম কাজটা কিভাবে করতে পারলি? নাইমা হাঁপাচ্ছে। আগুন পুনরায় একই ভঙ্গিতে বলল, যতটা আঘাত কষ্ট তুই আমার কোমলমতিকে দিয়েছিস তার থেকেও 1000 গুণ যন্ত্রণা তোকে ফিরিয়ে দেব আমি। আমাকে এখনো তুই চিনতে পারিসনি। তুই শুধু বন্ধুত্বই দেখেছিস, রাগ দেখিসনি। ছোটবেলা থেকে আমার সকল জিনিস নিয়ে বড্ড সিরিয়াস ছিলাম। সেখানে কোমলমতি তো আমার কলিজা, আমার কলিজায় আঘাত করেছিস। তোকে এত সহজে ছেড়ে দিই কিভাবে বল? তুই মোমকে মারতে চেয়েছিলি তাই না? আমি বলছি আজ এই সোনার গাঁয়ের মাটিতে তোর সমাধি দিয়ে তবে আমি ক্ষান্ত হব। মেরে এমন জায়গায় তোর লাশ লুকাবো যেন কাকপক্ষীয় তোর লাশ ঠুকরে খাওয়ার জন্য খুঁজে না পায়। পুলিশের ভয় আমি পাই না। তোকে খুনের দায় আমাকে জেলে হতে হলে যাব। এ পর্যন্ত বাবার টাকায় কখনো ফুটানি মারিনি, তবে এখন যদি বাবার টাকায় নিজেকে বাঁচানোর জন্য তোর মৃত্যু ধামাচাপা দিতে হয়, দরকার হলে তাই দিব। আর তুই ভালো করেই জানিস আমার বাবার সেই ক্ষমতা আছে। আগুনের দীপ্তিশীল ধমকিতে নাইমার আত্মা কেঁপে ওঠে। আগুন উঠে দাঁড়ায়। রাগে শরীর থরথর করে কাঁপছে। চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে রয়েছে। মুখটা হিংস্র জন্তুর ন্যায় দেখাচ্ছে। এই বুঝি শিকার পেরে আক্রমণ করবে? এর আগে কখনো আগুনের এমন রূপ দেখেনি নাইমা। কাপা গলায় অনুরোধ করে বলল, আমাকে যেতে দে আগুন, আমি এমন কাজ আর কখনো করব না, আমাকে মানিস না। সেই সুযোগ তোকে দিলে তো মনে পড়ছে নাই মা? আমার বাচ্চা বউটা তোকে আকুতি ভরা মন নিয়ে আর্জি জানিয়েছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। তুই দিয়েছিলি? দিসনি? তাহলে আমি তোকে মুক্তি দিব সেটা আশা করিস কিভাবে? বলেই আগুন শব্দ করে হেসে ফেলল, যাকে বলে দমফাটা হাসি। আগুন সচরাচর শব্দ করে হাসে না, হাসলেও সবসময় মুচকি হাসি দেয়। নাইমা শুষ্ক ঢোক গিল। রাতের বেলা এই নিস্তব্ধতা বিরাজমান জায়গায় আগুনের হাসিটা কেমন ভুতুরে শোনাচ্ছে। সুদূরে নেড়ি কুকুরের দল হাঁক ছেড়ে ডাকছে। গা ছমছম করে উঠল নাইমার। আগুন আস্তে আস্তে হেঁটে নাইমার নিকট এগিয়ে আসে। নাইমা এক হাতে পেট চেপে অন্য হাতে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ায়। ক্রন্দনরত হতবিহব্বল রক্তাক্ত মুখে অসহায় চোখে আগুনের দিকে চেয়ে ছোট কদমে পেছাতে থাকলো। পেছাতে পেছাতে একটা বড়সড় গাছের সাথে পিঠ ঠেকে গেল। আগুন বলিষ্ঠ হাতে গাছের সাথে মাথা লাগিয়ে নাইমার গলা চেপে ধরে। কণ্ঠনালীর উপর শক্তপোক্ত চাপ পড়ায় চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে এক্ষুনি। ইতিমধ্যে নাইমার জিব্বা কিঞ্চিত বেরিয়ে এসেছে। সমান তারে মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। পা নাড়াতে পারছে না, কারণ আগুন জোতা দিয়ে 2 পা পিষে ধরেছে। শুধু হাত দুটো আঁচড়াচ্ছে। নাইমার প্রাণ পাখি যায় যায়। সেই মুহূর্তে রাফি এসে আগুনকে পেছন থেকে জড়িয়ে ধরে নাইমার থেকে ছাড়ানোর চেষ্টা করছে। আগুনের শরীরে যেন আজ অশরীরী আত্মা ভর করেছে, যার দরুন রাফি নিজেও বলিষ্ঠ স্বাস্থ্যের অধিকারী হওয়া সত্ত্বেও আগুনের সাথে পেরে উঠছে না। হোটেলে ফিরে কিছুক্ষণ পর পুনরায় আগুনকে হন্তদন্ত হয়ে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখে রাফি আগুনের পিছু নেয়। আগুন নাইমার কথোপকথন রাফির কানে পৌঁছেছে। রাফির মা ফোন করায় সে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলছিল। কথা শেষ করে ফিরে এসে দেখে যা অঘটন ঘটে গিয়েছে। অনেক চেষ্টার পর নাইমার থেকে আগুনকে সরিয়ে নিতে সক্ষম হলো রাফি। আগুন রাগে সাপের মতো ফোঁস শব্দ তুলছে। অশ্রাব্য ভাষায় নাইমাকে গালাগালি করছে। রাফি আগুনকে শান্ত করতে বলল, স্যার, ভাবি তো অসুস্থ, সে রুমে একা আছে, তার আপনাকে প্রয়োজন। কি করতে যাচ্ছিলেন? আর একটু হলে উনি মারা যেত। আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে জানায়, তোর মরে যাওয়াই উচিত। শান্তশিষ্ট মানুষ হুট করেই রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আগুনকে এতটা রেগে যেতে রাফি কখনো দেখেনি, আর না নাইমা। রাফি আরও কিছু কথা বলে বুঝিয়ে শুনিয়ে ঠেলে ঠুলে আগুনকে হোটেলে পাঠিয়ে দিল। আগুন যাওয়ার আগে নীরব ধমকিতে তর্জনী উঠিয়ে নাইমাকে শাসাতে ভুলল না। রাফি এসে নাইমাকে ধরে, ওর মুখের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বলে, একটা সত্যি কথা বলি ডাক্তার ম্যাডাম, আমি আপনাকে বেশ কয়েক মাস আগে থেকে পছন্দ করি।
আগুন স্যার চাকরিতে জয়েন হওয়ার পর থেকে কলেজে আপনার আনাগোনা ছিল। তখন আপনাকে দেখে ভালো লেগে যায়। আমি প্রথমে মনে করেছিলাম আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, তাই আপনাকে মুখ ফসকে আমার মনের কথা বলার সাহস পাইনি। পরবর্তীতে বুঝতে পারলাম আপনি আগুন স্যারকে পছন্দ করলেও সে আপনাকে করে না। আর আজকে যা নিজের চোখে দেখছি, যতটুকু নিজ কানে শুনে পেলাম, এতে একটা ব্যাপার ক্লিয়ার। আগুন স্যারের জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই, শুধু বন্ধুত্ব ছিলেন আপনি তার, হয়তো আজকের ঘটনার পর সেটাও রইল না। নাইমা চোখ ভর্তি পানি নিয়ে পিঠ পিটিয়ে চাইল। রাফি মুচকি হেসে পুনরায় বলল, আপনার আজকের কাজের জন্য আমার মনে আপনার যে সম্মান ছিল সেটা নিমিষেই ধূলিসাৎ হয়ে গিয়েছে। ওই ছোট মেয়েটাকে আপনি মারতে চাচ্ছিলেন। যাকগে, আপনি আমার প্রথম অনুভূতি, যা আমি চাইলেও কখনো ভুলতে পারবো না। তবে আমি মনে প্রাণে আপনার মতো টঙ্কি টাইপের মেয়ে যেন কারো জীবন সঙ্গী না হয়, কারো ভাগ্যে যাতে আপনার মতো মেয়ে না জুটে। কাউকে ভালোবাসা অন্যায় না, ভালোবেসে পাগলামো করাটাও ভুল না, কিন্তু একতরফা ভালোবেসে রাগের বশে কারো ক্ষতি করার চরম অন্যায়। ভুল মানুষকে ভালোবেসে পাগলামো করা বোকামি ছাড়া আর কিছুই না। যা হয়েছে ভুলে যান। কাল নতুন সূর্য ওঠার সাথে সাথে নিজের জীবনটাও নতুনভাবে গুছিয়ে নিন। জীবন কারোর জন্য থেমে থাকে না। আশা করি আপনি পারবেন নিজেকে সামলে নিতে। হোটেলে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আগুন। দরজা লক করে হাতে থাকা প্যাকেট বিছানার পাশে ছোট্ট টেবিলে রেখে পুরো রুমে নজর বোলালো। থেমে থেমে নাক টানার শব্দে সেদিকে ঘুরে চাইল। মোম ফ্লোরে পা ছড়িয়ে খাটের কোণার সাথে হেলান দিয়ে বসে আছে। দরজা খোলার শব্দে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকায় মোম। আগুনকে এক পলক দেখেই মুখ ফিরিয়ে নিল। একদম কথা বলবে না লোকটার সাথে, খারাপ লোক, মোমকে ব্যথা দিয়েছে। আগুন নিঃশব্দে এগিয়ে এসে চুপ করে কোলে তুলে নিল। মোম হকচকিয়ে যায়। পড়ে যাওয়ার ভয়ে নড়ে চড়ে পেল, দু হাতে গলা জড়িয়ে ধরে। আগুনের দিকে চেয়ে অভিমানে পুনরায় মুখ ঘুরিয়ে নিল। আগুন আস্তে ধীরে মোমকে বিছানায় বসিয়ে দিল। প্যাকেটটা হাতে নিয়ে ভেতর থেকে প্রাথমিক চিকিৎসার টুকটাক জিনিসপত্র বের করল। আসার সময় ফার্মেসি দোকান থেকে এগুলো নিয়ে এসেছিল। গম্ভীর মুখে চুপ করে তুলার সাহায্যে শুকিয়ে যাওয়া রক্ত পানি দিয়ে মুছে দিল। ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক লাগিয়ে কপালে ব্যান্ডেজ করে দিল। থুতনি পায়ের পাতাতে ব্যথানাশক মলম লাগিয়ে দিল। এটা কি হচ্ছে? লোকটা চুপ করে আছে কেন? কড়া কথা কেন শোনাচ্ছে না? ধমক কেন দিচ্ছে না? এতক্ষণে তো থমকে ধমকে মোমের শরীরে কাঁপন ধরিয়ে দেওয়ার কথা। মোম ভেবেছিল কুমড়োটার সাথে কথা বলবে না। এখন এই কুমড়ো মার্কা লোকে ওকে পাত্তা দিচ্ছে না। এটা তো ঘোর অন্যায়। মোমের ঠোঁটে রক্ত মুছছে সে। কাটা জায়গায় পানি লাগায় জ্বলন অনুভব হলো। মোম মুখ কুচকে জানায়, জ্বলছে। আগুন ঝুঁকে আসে, ঠোঁট দুটো গোল করে ফু দিচ্ছে। মোম চোখ বন্ধ করে ফেলল। গলায় আলতো করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল। ফর্সা চামড়া কেমন কালচিটে দাগে বসে গিয়েছে। চিকিৎসার কার্যক্রম সম্পূর্ণ করে মোমের পেছনে এসে দাঁড়ায়। লম্বা চুল এলোমেলো হয়ে আছে। চিরুনি দিয়ে আঁচড়ালো না, হাতের সাহায্যে চালিয়ে আলতো করে গুছিয়ে দিয়ে খোপা বেঁধে দিল। চিরুনি দিয়ে আঁচড়ালে চুলে টান পড়বে, তখন মাথায় ব্যথা পেতে পারে। খোপার বয়স 1 মিনিটও হতে পারল না, তার আগেই খুলে গেল। মোমের হাসি পেল। অধর ছড়িয়ে হাসতে না পারলেও অধর চেপে মিটি মিটি হাসল। আগুন ভ্রু কুচকে তাকায়। মোম তুরন্ত মুখ ভঙ্গি স্বাভাবিক করে ফেলে। আগুন ব্যাগ হাতড়িয়ে ছোট্ট একটা হেয়ার ব্যান্ড পেল, সেটা দিয়ে কোনো রকম ঝুঁটি বেঁধে দিল। রুটি ছিঁড়ে মোমের মুখের সামনে ধরল। মোম মৃদু স্বরে বলে, গলা ব্যথা করছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, এগুলো খেতে পারবো না আমি। আগুন উঠে দাঁড়ায়, ফটাফট বাইরে চলে যায়। কিছুক্ষণ পর হাতে স্যুপের বাটি নিয়ে ফিরে আসে। গরম গরম স্যুপ চামচ দিয়ে তুলে ফু দিয়ে ঠান্ডা করে মোমের ঠোঁটের সম্মুখে তুলে ধরে। মোম ঠোঁট ফাঁকা করে খেতে যেও থেমে গেল। আপনি খাবেন না? আগুন উত্তর দিল না। মোম তেরা কণ্ঠে স্বল্প আওয়াজে বলল, আপনি না খেলে আমিও খাবো না। স্যুপের বাটি নজরে রেখে গমগমে গলায় আগুন বলে, চুপচাপ খেয়ে নাও, খেয়ে ওষুধ খেতে হবে। কথা না শুনলে রুম থেকে বেরিয়ে যাব। মোম পাল্টা কিছু বলতে পারল না, চুপ করে স্যুপ খেয়ে নিল। বালিশ ঠিক করে মোমকে ধরে শুইয়ে দিল। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই মোমের চোখে তন্দ্রা লেগে গেল। সোনার গায়ের নিস্তব্ধ রাত, আকাশে তারারা জলজল করছে। প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস বইছে।
রাস্তায় জনমানুষের তেমন দেখা নেই। বেশ কিছু গাড়ি এখনো চলাচল করছে। আগুন বারান্দা থেকে রুমে চলে আসে। রুমের লাইট বন্ধ। খোলা জানালা দিয়ে বাইরে থেকে আলো এসে রুমটা অল্প আলোকিত করে তুলেছে। মোম গভীর ঘুমে আচ্ছন্ন। আগুন এসে মোমের ওপর আছোয়া হলো। আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। আচমকা মোমের কপালে কপাল ঠেকিয়ে টুকরে কেঁদে উঠল। আবেগ সমেত বলে উঠল, আই এম রিয়েলি সরি টু সে মাই কোমলমতি, আমি তোমাকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছি। প্রয়োজনে পাশে থেকে সাপোর্ট করতে পারিনি। প্লিজ ফরগিভ মি। আগুন বুঝদার হওয়ার পর থেকে শেষবার মায়ের অসুস্থতায় সকলের দৃষ্টির আড়ালে লুকিয়ে কেঁদেছিল। এত বছর পর আবার আজকে কাঁদছে। কান্নার কোনো শব্দ নেই, অথচ নীরবে নিভৃতে অশ্রু বিসর্জন দিচ্ছে। আগুনের চোখের নোনতা পানি মোমের ভ্রুর উপরে পড়ে, সেখান থেকে গড়িয়ে চোখে পড়ছে। মোমের তন্দ্রা ছুটে যায় কারো ফোপানোর শব্দে। আবছা আলোতে আগুনের ক্রন্দনরত মুখশ্রী খুব ভালোভাবে দেখতে পারছে মোম। ফ্যালফেল করে চেয়ে থাকলো কিয়ৎকাল। পর মুহূর্তেই আগুনের পিঠে এক হাত রেখে শব্দ করে কেঁদে ওঠে। আগুন তড়িৎ গতিতে মাথা উঠায়, গালে হাত দিয়ে উদ্বিগ্ন সমেত জানতে চাইল, ব্যথা করছে? যন্ত্রণা হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। আগুনের হাত টেনে মোম বুকের বাম পাশে রেখে জানালো, এখানে কষ্ট হচ্ছে। এবার বলুন, আপনি কাঁদছিলেন কেন? আগুন থমথমে খায়। এদিক ওদিক নজর ঘুরিয়ে রাশভারী কণ্ঠে বলল, কোথায় কাঁদছি? কাঁদবো কেন? কাঁদার কি আছে অদ্ভুত? মোম হাত বাড়িয়ে আগুনের চোখে ছুঁয়ে দেয়। আগুনের চোখের নোনা পানি মোমের আঙুলে লেগে গেল। মোম মুচকি হাসে। আগুন সরে যেতে চায়, মোম আটকে দিল। আগুনের দুগালে হাত রেখে লাজ লজ্জা ভুলে তার কপালে খসখসে ঠোঁট দুটো দ্বারা দৃঢ় চুম্বন করল। আগুন চোখ বুজে ফেলে। ভারী কি নিঃশ্বাস ছেড়ে মোম বলে, ভালোবাসি। আগুন প্রত্যুত্তর করতে পারল না। হুট করেই টেনে ধরল মোমের শুষ্ক ঠোঁট জোড়া। পাগলের মতো ছুঁয়ে যাচ্ছে, যেন কত সময় ধরে তৃষ্ণার্ত ছিল সে। কাটা স্থানে আগুনের ঠোঁটের ঘর্ষণ ব্যথা পেলেও মোম টু শব্দ করল না, সহ্য করে নিল। ঠোঁট ছেড়ে লম্বা শ্বাস টেনে আগুন ধীরে ধীরে শান্ত হলো। বালিশে শুয়ে পড়ল। মোম আগুনের বুকে মাথা রাখতে চায়, কিন্তু আগুন দিল না। গম্ভীর কণ্ঠে বলে, ব্যথা পাবে, বালিশে শুয়ে পড়ো। মোম জেদ দেখিয়ে মৃদু স্বরে বলে, পাবো না ব্যথা, বুকেই ঘুমাবো। আবার তেনামি করছো? হ্যাঁ করছি তো। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। কোনো প্রতিক্রিয়া দেখালো না। মোম নিমিষেই প্রশস্ত বুকে লেপ্টে শুয়ে পড়ল। পরপরই চোখ মুখ কুঁচকে ফেলল। বুকের সাথে থুতনি কপাল লাগায় ব্যথা করছে, বরং মালিশে শটান হয়ে শুলে ব্যথা পেত না। মোম এই ক্ষুদ্র ব্যথাকে পাত্তা দিল না। মোম জানে আগুন তখন ওর জন্যই কাঁদছিল। লোকটা মুখে স্বীকার না করেও মোম বুঝতে পারে সে তাকে কতটা ভালোবাসে। মৃদু হেসে আগুনকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল মোম। রাতের ঘুটঘুটে আধার সরে গিয়ে সকালটা ধীরে ধীরে জাগ্রত হয় তার রোজকার নিয়মে। ভোর পাখিরা মিষ্টি সুরে কলকলিয়ে গান গাইতে শুরু করে তখন। এই ভোর পাখিদের মতো ধরিত্রীর বুকে এক চঞ্চল কিশোরী সকাল সকাল উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আগুন তড়িঘড়ি করে দৌড়ে আসে। সে ব্রেকফাস্ট আনতে নিচে গিয়েছিল। মোমের চিৎকারে ব্রেকফাস্ট না নিয়েই মাঝপথে থেকে ছুটে আসে। উত্তেজিত কণ্ঠে শুধায়, কি হয়েছে? চিৎকার করছো কেন? মোম কটমট করে জিজ্ঞেস করল, আমার গায়ের পোশাক পাল্টেছে কে? গায়ে তো অন্য জামা ছিল। আগুন গম্ভীর কণ্ঠে বলে, আমি তোমার ড্রেস চেঞ্জ করছি। মোম চোখ বড় বড় করে শুধালো, আপনি করেছেন? কেন করেছেন? কেন করবো না? কালকের জামায় রক্ত লেগেছিল, সেটা পরে থাকতে নাকি? মোম কাঁদো কাঁদো গলায় বলল। তাই বলে আপনি আমার জামা পাল্টে দিবেন? আগুন চোখ ছোট ছোট করে তাকায়, রাশভারী গলায় বলে, আমি ছাড়া এখানে আর কে আছে যে তোমার ড্রেস চেঞ্জ করবে? মোমের মুখটা চুপসে যায়। বার কয়েক পলক ঝাপটায়। কখন করেছেন? রাতে যখন তুমি ঘুমিয়েছিলে। আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? আমাকে ডাকলে আমি নিজেই জামা পাল্টে নিতাম। আগুন ফোঁস করে শ্বাস টানে, গমগমে গলায় বলে, একটু সুস্থ হয়েছো কি হওনি তোতা পাখির মতো বলি আওড়ানো শুরু করে দিয়েছো। মোমের ব্যথা আগের তুলনায় অনেক কমে গিয়েছে, তবে আঘাত পাওয়া স্থান এগুলো এখনো তরতাজা। আঘাতের জায়গায় চারপাশের চামড়া কুঁচকে জটলা বাঁধতে শুরু করে দিয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই ক্ষতস্থান শুকিয়ে যাবে। মরা চামড়া উঠে গিয়ে স্বাভাবিক চামড়ার দেখা মিলবে। মোম চঞ্চল কণ্ঠে ঠোঁট উল্টে জবাব দিল, আপনি কি চান আমি চুপ করে থাকি? আমার কি বাক স্বাধীনতা নেই? আমি কথা বলবই। আমি তো আর আপনার মতো কুমড়ো মার্কা লোক না যে সারাক্ষণ গম্ভীর মুখে বসে থাকবো। আগুন বিরক্তির মুখভঙ্গিতে বলে, এইসব লেম কথাবার্তার জন্য এখানে চিৎকার করছিলে? কুমড়ো মার্কা লোক মানে?
কি সব ভাষা বলো তুমি? কার থেকে এসব শিখেছো? আর আমি তোমাকে বাক স্বাধীনতা দেই না বলছো? আচ্ছা বলো, তোমার যতক্ষণ মন চায় একা একাই বক বক করো, আমি চললাম। আগুন আর এক মুহূর্ত দাঁড়ালো না, ত্রস্ত পায়ে প্রস্থান করলো। মোমের ওষ্ঠ কিঞ্চিত ফাঁকা হয়ে গিয়েছে। ব্যাপারটা কি হলো? আগুন কি তাকে ইনডাইরেক্টলি অপমান করলো? মোমকে কিছু বলতে না দিয়ে এভাবে ভাব নিয়ে চলে গেল কেন? আশ্চর্য লোক তো। মোম ফেংচি কাটে, বিড়বিড় করে আগুনকে বকে দেয়। হোটেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে রাফিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আগুন তার নিকট এগিয়ে যায়। রাফি অন্যমনস্কভাবে বাইরের কোলাহলপূর্ণ পরিবেশে তাকিয়ে আছে। আগুন পাশে এসে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল, কি নিয়ে চিন্তা করছেন মিস্টার রাফি? রাফির ধ্যান ভাঙে, চক্ষুদয় দৃষ্টি ঘুরিয়ে সরাসরি নজর রাখলো আগুনের আদরে। আগুন ভ্রুকুচকে চেয়ে আছে। রাফি স্মিত হেসে জানালো, কিছু নিয়ে চিন্তা করছিলাম না। ভাবির শারীরিক অবস্থা কেমন? আগের থেকে বেটার। একটা কথা বলবো? দ্বিধাবোধ করছেন কেন? বলে ফেলুন। কালকে আপনাকে দেখে আমি ছেলে হয়েও ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহ, কি রাগ আপনার! ডাক্তার ম্যাডামকে ভালোই শান্তি দিয়েছেন। বেচারি মরতে মরতে বেঁচে গিয়েছে। আগুন ভরাট কণ্ঠে পড়ে, নাইমার ব্যাপারে আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি যদি এই ঘটনাটা ভুলে যান এবং কারো সাথে এই ঘটনার কথা শেয়ার না করেন তাহলে খুশি হতাম। হ্যাঁ, অবশ্যই। আমি কারোর সাথে শেয়ার করব না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সবাই ব্রেকফাস্ট করে ফেলেছে? জি, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। চলুন ব্রেকফাস্ট করে নেবেন। রাফি অধর করে মৃদু হাসি ঝুলিয়ে জানায়, খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে আসুন। অ্যাজ ইউর উইশ। আগুন চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কয়েক কদম এগিয়ে গিয়ে থেমে যায়। পেছন ঘুরে আবার রাফির পাশে এসে দাঁড়ায়। রাফি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আগুন সহসা রাফিকে জড়িয়ে ধরল, পিঠ চাপড়ে সন্তুষ্টি হেসে বলল, থ্যাঙ্কস মিস্টার রাফি, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। রাফি অবাক হয়ে জানতে চাইল, কৃতজ্ঞতা জানানোর কারণ? আগুন সরে আসে, গভীর দৃষ্টিতে রাফির দিকে চায়, তপ্ত শ্বাস ছাড়ে। আপনি সময় মতো না আসলে কালকে আমার ওয়াইফের ভালো মন্দ কিছু হয়ে যেতে পারতো। আই নো দ্যাট এই ছোট্ট থ্যাঙ্কসটা যথেষ্ট নয়, বাট তবুও থ্যাঙ্কস আ লট। রাফি ঠোঁট এড়িয়ে হাসল, উৎফুল্ল চিত্তে বলে, ইটস মাই প্লেজার স্যার। একজন মানুষ হিসেবে আমার যা মনে হয়েছে সেটাই করেছি। ভাবি আমার ছোট বোনের মতো। তাছাড়া ভাবির জায়গা অন্য কোনো মেয়ে থাকলে আমি তাকেও হেল্প করতাম। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আসছি, মোমকে ব্রেকফাস্ট করিয়ে মেডিসিন খাওয়াতে হবে। রাফি মাথা ঝাঁকালো, আগুন চলে যায়। রাফি দীর্ঘশ্বাস ছাড়ল, পেন্টের পকেটে হাত গুজে আকাশে সাদা মেঘের দিকে দৃষ্টি রাখে। সেখানে নজরে আসছে একটা পাখি একা একা উড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে রাফি জানে না। আচ্ছা, পাখিটা কি শুরু থেকে নিঃসঙ্গ, নাকি কেউ ছিল তার সাথে? মাঝপথে এসে পাখিটাকে একা রেখে চলে গিয়েছে কি? হ্যাঁ, অথবা না। উত্তর নেই রাফির কাছে। রাফিও তো স্বল্প সময়ের মধ্যে কারো মায়ায় আটকে ছিল, কারো সঙ্গ পাওয়ার তীব্র বাসনা মনে লালন করেছিল, কাউকে একান্ত নিজের করে একজন থেকে দুজন হতে চেয়েছিল। সেটা আর হলো কই? পাখির মতো সেও উন্মুক্ত ভ্রুপৃষ্ঠে একা একা ঘুরে বেড়াচ্ছে। কাল নাইমার শারীরিক অবস্থা দেখে বুকের গহীনে এক চাপা কষ্ট অনুভব করছিল। যতই কড়া কথা শোনাক না কেন, সত্যি এটাই, রাফি এখনও নাইমাকে ভালোবাসে। ফার্স্ট ফিলিংস, ফার্স্ট লাভ বলে কথা এত সহজে ভোলা যায় নাকি? কাল আধমরা নাইমাকে নিয়ে গিয়ে কাছাকাছি একটা হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছিল রাফি। নাইমার থেকে ফোন নাম্বার কালেক্ট করে নাইমার বাবাকে ফোন করে নাইমার অসুস্থতার কথা জানায়। কিভাবে আহত হয়েছে সে কথা বলেনি, শুধু বলেছে নাইমা অনেক অসুস্থ। রাফি নাইমাকে বাসে উঠিয়ে দিবে আর নাইমার বাবা যেন তাকে রিসিভ করতে চলে আসে। ট্রিটমেন্ট করিয়ে নাইমাকে বাসে তুলে দিয়ে রাফি হাসি মুখে বিদায় জানায়, অতপর হোটেলে ফিরে আসে। আগামীকাল সকালবেলা সকলে ঢাকায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে। সোনারগাঁওয়ে কাটানোর শুধু আজকের সময়টুকুন হাতে আছে, তাই যে যার মতো ঘুরতে বেরিয়ে গিয়েছে। যদিও সবাই ঘুরতে বের হয়নি, কয়েকজন দম্পতি আর সিঙ্গেল কয়েকজন গিয়েছে, বাকিরা হোটেলে আছে। সময়টা এখন বিকালের মধ্যভাগ, সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, গরমের প্রখরতা কমে এসেছে। এমন একটি গোধূলি বেলায় যখন দিন কেটে যায় এবং রাত আসে, তখন প্রকৃতির মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। আমাদের মনে তখন নতুন দিনের প্রত্যাশা জাগে। এই সময়টিতে জীবন যেন নতুন করে সজীব হয়ে ওঠে এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনে একটি গভীর অনুভূতি সৃষ্টি করে। রাত থেকে মোম হোটেলের রুমে রয়েছে।
একবারের জন্য বের হয়নি, হবে কি করে? সে তো অসুস্থ, আর আগুনটাকে এই অবস্থায় বের হতে দিলে তো? যা যা প্রয়োজন আগুন সব এনে দিয়েছে। একবার বারান্দায় গিয়ে বসে থাকে, একবার রুমে আসে, তো একবার বিছানায় শুয়ে থাকে। এভাবে এই পর্যন্ত সময়টা পার করেছে, কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে। কতক্ষণই বার রুমে ভালো লাগে। আগুন বিছানায় আছোয়া হয়ে ফোন টিপছে, ভ্রুযুগল কুঁচকানো, নিচের ঠোঁট কামড়ে এক কোণে কিছু দেখছে। মোম এসে আগুনের মাথার পাশে দাঁড়ায়। এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল, হাত নাড়িয়ে আগুনের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। আগুন চোখ তুলে তাকালো না, নিজের মতো ফোন দেখায় ব্যস্ত। মোম কণ্ঠ খাদে এনে গলা দিয়ে হুম করে শব্দ তুলল। লাভ হলো না, আগুন একবারও ফিরে তাকায়নি। এবার মোমের রাগ হলো। এমন তো নয় যে আগুন কানে কম শোনে বা তার চোখে সমস্যা, তাহলে মোমের দিকে নজর দিচ্ছে না কেন? এত ভাব দেখায় কেন লোকটা? মোম ফুঁসে উঠে টান দিয়ে আগুনের ফোনটা নিয়ে নিল। আগুন সোজা হয়ে বসল, বিরক্ত মুখভঙ্গিতে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, ফোন নিয়েছো কেন? এদিকে দাও। না, দিব না। কেন দিবে না? মোম দাঁতে দাঁত চেপে কটমুঠিয়ে তাকায়, গোমরা মুখে বলল, আমি কখন থেকে আপনাকে ডাকছিলাম, শুনতে পাননি? মিথ্যে কথা, তুমি আমাকে ডাকোনি। ডাকিনি মানে কি? হ্যাঁ, মুখের সামনে হাত নাড়ালাম, গলা খাকারি দিলাম, তবু বলছেন ডাকিনি। আগুন ভাবলেশীনভাবে জানায়, না, ডাকোনি। এরকম করলে কিভাবে বুঝবো? তুমি আমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছো? আমি তো জানি এরকম অদ্ভুত আচরণ যারা মৃগী রোগী তারা করে। মোমের রাগ এবার আকাশচুম্বী। মোমকে মৃগী রোগীর সঙ্গে তুলনা করলো এই রোগ। রাগে গিজ গিজ করতে করতে আগুনের ফোনটা বিছানার ওপর আছাড় মারল। নিজে বিছানার ওপর উঠে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আগুন ফোনটা হাতে তুলে নেয়। বউটা কত লক্ষ্মী, আগুনের কতগুলো টাকা বেঁচে গেল। অন্য বউদের মতো ফোন ফ্লোরে আছাড় মারলে আজকে এই ফোনের শ্রদ্ধের ব্যবস্থা করতে হতো। আগুন আর চোখে এদিক ফিরে শুয়ে থাকা অভিমানী বউয়ের দিকে তাকায়। ফোন সাইডে রেখে মিটিমিটি হেসে মোমের নিকট এগিয়ে যায়, কোমর টেনে একদম নিজের সাথে লাগিয়ে নিল। মোম ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি শুরু করেছে। আগুন শক্ত করে জড়িয়ে রাখলো। মোমের কানের পিঠে চুমু দিয়ে ফিস ফিস করে বলল, এত রাগ ভালো না পিচ্ছি, এবার বলো কি বলতে চাচ্ছিলে? মোম উত্তর দিল না, গাল ফুলিয়ে রুমের দেয়ালের দিকে চেয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? মোম এবারও নিশ্চুপ রইল। মোমকে ঘুরিয়ে সম্পূর্ণ নিজের দিকে ফিরিয়ে নিল আগুন। কপালে আলতোভাবে চুমু খেলো। আদুরে গলায় জিজ্ঞেস করলো, বলতে বলেছি না? এরপর আমি রেগে গেলে সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। মোম মুখ কালো করে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, তখন তো শুনতে চাচ্ছিলেন না, তাহলে এখন জানতে চাচ্ছেন কেন? তখন শুনতে চাইনি, এখন তো চাচ্ছি, এবার বলো। বাইরে নিয়ে চলুন, রুমে থাকতে ভালো লাগছে না, দম বন্ধ লাগছে আমার। কোথায় যেতে চাও? আপনি যেখানে নিয়ে যাবেন, কিছুক্ষণ প্রকৃতির হৃদয়ে জুড়ানো হাওয়া গায়ে মাখতে চাই। গলা ব্যথা এখনো আছে? অল্প। ঠিক আছে, ওঠো। আগুন মোমকে নিয়ে উঠে দাঁড়ায়। ওনা টেনে সুন্দর করে মোমের মাথায় ঘোমটা দিয়ে দেয়। 2 ঘোমটা দেয় যাতে গলা ভালোভাবে ঢেকে নেওয়া যায়। মোমের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে আগুন বলে উঠল, মোম, তোমার সাথে ঘটা কালকের ঘটনা বাড়িতে কাউকে জানিও না প্লিজ। বাবা শুনলে ঝামেলা করবে। এমনিতেই আমার সাথে তার খামোখা মনোমালিন্য আছে। মাও আমাকে কথা শোনাবে। তোমার খেয়াল রাখতে পারিনি কেন সেটা নিয়ে। তারা জানতে পারলে তোমার বাবা মাকে ব্যাপারটা জানাবে, তখন তোমার বাবা মা কষ্ট পাবে। বলবো না। আগুন কিঞ্চিত মুচকি হাসল। মোমের গালে ঠোঁট ডুবিয়ে চুমু খেলো। নাকে নাক ঘষে করে তুলে নিল। দরজা খুলে সিঁড়ি দিয়ে হাঁটা ধরল। মোম হতভম্ব হয়ে গেল। আগুনের টি শার্ট খামচে ধরে অবাক হয়ে চেয়ে রইল। তড়িৎ বেগে মৃদু আওয়াজে চেঁচিয়ে বলল, কোলে কেন নিয়েছেন? নামান বলছি। আগুন হাঁটতে হাঁটতে জবাব দিল, তুমি কি এখন পায়ে জুতা পরতে পারবে? তবে এক পায়ে। অন্য পায়ের পাতার উপরে চামড়ার ক্ষত তো এখনো শুকায়নি। জুতার বেল্ট গেলে সেটার ঘর্ষণে টান ধরা চামড়া উঠে গিয়ে নতুনভাবে ক্ষত সৃষ্টি হতে পারে। আর জুতো ছাড়া খালি পায়ে হাঁটলে পায়ের তালুতে পাথরের ছোট্ট খণ্ড অথবা রাস্তার কাঁচের টুকরো ঢুকে আবার ব্যথা পাবে। আমি তো রাস্তায় যাব না। নিচে তো যাবে। তো এখানে কিছু আছে নাকি? থাকতেই পারে, অবিশ্বাসের কিছু নেই। আমি তোমাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে পারবো না। মোম অসহায় মুখভঙ্গিতে বলে, নিচে আপনার স্যাররা থাকতে পারে, তারা কি ভাববেন বলুন তো? দয়া করে নামিয়ে দিন। নামিয়ে দিব, তবে নিচে গিয়ে। শুনুন আমার কথাটা। মাই কোমল মতে, ডোন্ট বি এক্সাইটেড। আমি এতটাও ম্যানারলেস মানুষ না যে প্রিন্সিপাল এবং সিনিয়র স্যারদের সামনে বউকে কোলে করে রাখবো। তাহলে নামিয়ে কেন দিচ্ছেন না? দিব তো,
ওই দেখো, কয়েকজন স্যার টেবিলে বসে আড্ডা দিচ্ছে, ওনাদের থেকে কিছুটা দূরে নামিয়ে দিব। তখন হেঁটে যেও। তুমি পায়ে ব্যথা না পেলে আশেপাশে আরেকটু ভালোভাবে ঘুরিয়ে নিয়ে আসতাম। মোম তাকিয়ে দেখল ওদের থেকে অনেকটা দূরে মাঠের মতো একটা জায়গায় স্যারেরা বসে আছেন। সেখানে কিছু সংখ্যক টবের মধ্যে ফুল গাছ লাগানো, কয়েকটাতে ফুল ফুটে আছে। জায়গাটাতে অনেকটা স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে। বিকেলের সময় বলে দেখতে চমৎকার লাগছে। মোমের মন পুলকিত হলো। খুশিতে দণ্ডপাতি বের করে হাসতে লাগলো। কাঁধে রাখা হাত উঠিয়ে আগুনের গলা পেঁচিয়ে ধরল। পরক্ষীণভাবে চেয়ে রইল আগুনের গম্ভীর হয়ে থাকা মুখশ্রীতে। কপালটা অল্প কুঁচকে আছে, গভীর চোখ দুটো ভাসা ভাসা, কিঞ্চিত উঁচু গোলগাল নাকটা কত সুন্দর। নাকে বিন্দু বিন্দু ঘামের ক্ষুদ্র ফোঁটা দেখা যাচ্ছে। ঠোঁট দুটো যেন আট করা, চাপদারি দিয়ে যুক্ত ফর্সা মুখশ্রীতে গোলাপি অধৈর্যরা দারুণ মানিয়েছে। লোকটার গা থেকে সবসময় মিষ্টি একটা ঘ্রাণ নাসারন্ধ্রে আসে, যেটা মোমকে মাতাল করে দেয়। মোমের মাস্টারমশাই একটু বেশি সুন্দর, ফর্সা বলে নয়, মুখের ঘটনটাই সুন্দর। মোম কি কখনো ভেবেছিল এই মানুষটা তার স্বামী হবে? কখনো কি মনে হয়েছিল তার বরটা দেখতে এতটা মিষ্টি টাইপের হবে? লোকটা কতটা যত্নশীল, কতভাবে ওর জন্য। মোম তো ভাগ্যবান, সেই জন্য এই কুমড়ো মার্কা লোকটাকে স্বামী হিসেবে পেয়েছে। মোম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, ঠোঁট ছড়িয়ে এক পেশে হাসল। মুখটা এগিয়ে হুট করে আগুনের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে চুপ করে চুমু খেলো। সহসা আগুনের চলমান পা থেমে যায়। হতবিহ্বল অক্ষিপট ফ্যালফেল করে চেয়ে থাকলো মোমের দ্বিধাহীন মুখে। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঠোঁট জোড়া আপনা আপনি কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। মোমের কোনো ভাবান্তর হলো না, তার মুখবিবর স্বাভাবিক। ঠোঁট উল্টে বলল, দাঁড়িয়ে পড়ছেন কেন? চলুন না। জিভ দ্বারা ঠোঁট ভেজায় আগুন। অবাক হয়ে জানতে চাইল, তুমি আমাকে চুমু দিয়েছো? সত্যি? মোম লজ্জা পেল। আবেগের বশে দিয়ে ফেলেছিল, তখন এত কিছু ভাবেনি। এখন কি উত্তর দিবে মোম? চোখ মুখ খিচে বন্ধ করে আগুনের গলায় মুখ লুকিয়ে চুপ করে রইল। এদিকে আগুনের বক্ষথনে প্রেমের ঢেউ হানা দিয়েছে। পিঞ্জরে উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে। মোমের কাঁধে মুখ নিয়ে শক্ত করে কামড় বসালো। মোম ঠোঁট টিপে চেপে মৃদু ব্যথাতুর আওয়াজ তুলল। আগুন পাত্তা দিল না। নীরের স্বরে হুমকি স্বরূপ হিস হিসিয়ে জানালো, কাজটা তুমি ঠিক করনি। আমার বুকে আগুন জ্বালিয়ে মুখ লুকিয়ে বসে আছো। বাইরে আছি, নয়তো এর জবাব এক্ষুনি ফিরিয়ে দিতাম। টেনশন করো না, এর শোধ আমি নিবই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই কোমলমতি। ট্যুরের মেয়াদ ফুরিয়ে এসেছে। সময়ের প্রহর গুনতে গুনতে দোতলা বিশিষ্ট বাস গাড়িটি ঢাকায় পৌঁছে গিয়েছে। ভোর ভোর সকলে রওনা দিয়েছিল। তার উপরও ঘড়ির কাঁটা প্রায় বিকেলের কাছাকাছি এসে ঠেকেছে। বাসটি কালো রঙের ঘূর্ণায়মান 4 চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কলেজের গেট পেরিয়ে কলেজের মাঠের মাঝখানে এসে থামল। একে একে সবাই বাস থেকে নেমে যে যার মতো নিজেদের আপন নিরে ফেরার উদ্দেশ্যে চলে গেল। আগুন মোমকে নিয়ে নিজস্ব ফ্ল্যাটে এসেছে। মীরা বলেছিলেন ট্যুর থেকে ফিরে আসার পর তাদের সাথে দেখা করে আসতে। তবে এখনও বাড়িতে গেলে মোমের অসুস্থতা দেখে নানান রকমের কথা জিজ্ঞেস করবে। রাশেদের ধারালো কথার সম্মুখীন হতে হবে। যদিও মোম আগের তুলনায় অনেক সুস্থ, ব্যথা নেই বললেই চলে, কিন্তু আঘাতের চিহ্নগুলো এখনও সুস্পষ্ট। মোমকে দেখে তারা দিশেহারা হয়ে পড়বেন। তার থেকে বরং কিছুদিন যাক, তখনও বাড়িতে যাওয়া যাবে। আর কিছু একটা বুঝিয়ে মোমের আঘাতের চিহ্নগুলোর কথা জানানো যাবে। এসব চিন্তা করে আগুন ও বাড়িতে যায়নি। এমনকি প্রিন্সিপাল স্যারকে আসার সময় আগুন বলে এসেছে সে কয়েকদিন সঠিক সময়ে কলেজে যেতে পারবে না। ক্লাস সে নিতে, তবে বেটাইমেই নিতে পারে, কারণ মোম অসুস্থ। প্রিন্সিপাল মোমের কপালের ক্ষতটা দেখেছিলেন। আগুন জানিয়েছে রাস্তায় পড়ে গিয়ে আঘাত পেয়েছে। আগুন অযথা ক্লাস ফাঁকি দেওয়ার মতো মানুষ না, সেজন্য প্রিন্সিপাল সম্মতি প্রকাশ করছেন। বাসায় এসে মোম ফ্রেশ না হয়ে ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। আগুন ফ্রেশ হতে চলে গিয়েছে। একবারে গোসল করে বেরিয়েছে। টি শার্ট ট্রাউজার পরিধান করে তোয়ালি দিয়ে ভেজা চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে আসে। মোমকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। কাছে গিয়ে ঝুঁকে মোমের কপালে হাত রাখল। তাপমাত্রা ঠিকঠাক। গালে হাত রেখে মৃদু স্বরে ডেকে ওঠে, মোম, শরীর খারাপ লাগছে? মোম পিট পিট করে চক্ষুদয় পুরোপুরি খুলে তাকায়। মুখশ্রীতে ক্লান্তি লেপ্টে রয়েছে। না, কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আগে ফ্রেশ হয়ে নাও, পরে শুয়ে থেকো। এখন উঠতে ইচ্ছে করছে না। আগুন ভরাট কণ্ঠে বলল, উঠতে হবে, ফ্রেশ হলে ভালো লাগবে। মোম অলস ভঙ্গিতে উঠে বসল।
চোখে তার ঘুম পাখিরা হানা দিয়েছে, মুখটা চুপসে আছে, ডাগর ডাগর আখিজোড়া বুঝে আসতে চাচ্ছে। মেয়েটা জবরদস্তি খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার কোমলমতির গোলগাল মুখবিবর পর্যবেক্ষণ করল, হাত বাড়িয়ে মোমকে পাজা করে তুলে নিল। মোম আগুনের কাঁধে মাথা এড়িয়ে দিল। মেয়েটার আখিতে ঘুম লুটোপটি খাচ্ছে। মোমকে নিয়ে আগুন সোজা ওয়াশরুমে ঢুকে গেল। কোল থেকে নামিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। পানির সংস্পর্শ পেতেই মোম তড়াক করে চোখ খুলে যায়। মোম ছুটে যায় পুরোপুরি। আকস্মিক পানি গায়ে লাগায় ভয় পেয়ে যায় মোম। সহসা একটু দূরে দাঁড়িয়ে থাকা আগুনকে জড়িয়ে ধরে। ঠান্ডা পানি বলে শরীর কেঁপে কেঁপে উঠছে। ঝর্ণার পানি দিয়ে মোমের সাথে সাথে আগুনও ভিজে যাচ্ছে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। মোমের গায়ের পানিতে তার টি শার্ট ভিজে গিয়েছে। ব্যঙ্গ করে বলে উঠল, ভালো আছো বাবা? মোম কোথায়? জি ভালো। মোম হয়তো মায়ের সাথে আছে। মোমের বাবার শরীর আগে থেকে খারাপ, বৃষ্টিতে ভিজে অসুস্থ বাজিয়েছেন লোকটা। মোমকে দেখতে যাচ্ছে, তুমি একবার মোমকে নিয়ে আমাদের বাড়ি আসবে? এখন যেতে পারবো না মা, তবে আপনি চাইলে মোমকে পাঠিয়ে দিতে পারি। মোমের সাথে কথা বলতে চাই। জি দিচ্ছি। আগুন কান থেকে ফোন সরিয়ে মোমকে গলা উঁচিয়ে ডাকল। মোম আসতেই ফোনটা এগিয়ে দিল। স্বল্প আওয়াজে বলল, তোমার মা, কথা বলো। মোম কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। বাবার অসুস্থতার কথা শুনে ক্রন্দনরত গলায় জিজ্ঞেস করল, বাবা এখন কেমন আছে? তেমন ভালো নেই, তুই এসে দেখে যা। আমি আসবো। আতিফার থেকে মোবাইল কেড়ে নিয়ে খলিল মোলায়েম গলায় বলে উঠলেন, আমার মা কাঁদে কেন? তোর মায়ের কথা কেন দিস না? আমি একদম ঠিক আছি। আসলে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর এসেছিল, এখন আগের থেকে ভালো। মোম ভাঙা গলায় নাক টেনে বলল, তাহলে মা যে বললো তুমি অনেক অসুস্থ? খলিল স্ত্রীকে চোখ রাঙালেন। আতিফার মুখখানা চুপসে গেল। মেয়েকে বোঝানোর স্বরে বললেন, তোর মাকে তো চিনিস, অল্পতেই বাড়াবাড়ি করে। বিশ্বাস কর, তুই যেমন ভাবছিস তেমন কিছুই হয়নি। তবু আমি যাব, কতদিন তোমাদের দেখি না। জামাইয়ের তো সময় নেই। বিয়ের পর প্রথমবার বাড়িতে আসবি, তাও জামাই ছাড়া। বিষয়টা ভালো দেখাবে না, তার চেয়ে বরং জামাইয়ের সময় বুঝে তাকে নিয়ে আসিস। বাবা মার সাথে আরো কিছুক্ষণ কথা বলে মোম জমে আসে। মোমের থমথমে মুখশ্রী দেখে আগুন ভ্রু উঁচিয়ে জানতে চাইল। তোমার বাবা অসুস্থ বলে মন খারাপ? মোম চিন্তিত ভঙ্গিতে উত্তর দিল, তুমি চাইলে কালকে তোমাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব। মোম তপ্ত শ্বাস টেনে মৃদু স্বরে বলে, না থাক, অন্যদিন যাব। তোমার ইচ্ছা। মোম রাতের খাবার খেয়ে এইমাত্র রুমে আসতো। আগুন বেডে বসে ল্যাপটপ নিয়ে প্রশ্ন তৈরি করছে। স্টুডেন্টদের এক্সাম নিবে। প্রশ্ন বানানো অলরেডি শেষ পর্যায়ে, আর 3টা প্রশ্ন করলেই হয়ে যাবে। মোম ড্রেসিং টেবিলে বসে চুলে বেনুনি করছে, আর চোখে আগুনের দিকে চেয়ে ভোতা মুখে ধীর গলায় বলে ওঠে, বাড়িটা খালি খালি লাগছে, কেউ আসলে বন্ধ হয় না। আগুন ল্যাপটপে চক্ষু জোড়া স্থির রেখে ভরাট স্বরে বলল, এখন এই বাড়িতে আছি এবং এখানে সবাই আছে, বাবা মা ময়ূরী আয়মান। তাহলে কার কথা বলছো? আরিকার কথা নাকি? মোম বিরক্ত হলো। কটমট করে উঠে দাঁড়ায়। দপ করে আগুনের পাশে বসে পড়ল। ঠোঁট উঠে বলে, আয়মান ভাইয়ার বউ না, আমি অন্য সদস্যের কথা বলছি। আগুন ল্যাপটপ অফ করে ড্রেসিং টেবিলের উপর রাখল। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমকে পর্যবেক্ষণ করল। গম্ভীর আওয়াজে জিজ্ঞেস করল, আমাদের পরিবারে তো আর কেউ নেই? আগুনের তীক্ষ্ণ চাহনিতে মোমের আত্মা কেঁপে ওঠে। শুষ্ক ঢোক গিল ও জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, বাবুর কথা বলছি। আমাদের বাড়িতে ছোট্ট একটা বাবু আসলে খুব ভালো হবে, তাই না? বাবু আসবে কোথা থেকে? এ পর্যায়ে মোমের চোখ জ্বলে উঠল। কণ্ঠ খাদে এনে তিরিক্ষি মেজাজ নিয়ে পড়ে, আমার পেট থেকে আসবে, যেমন আফিফ বাবুর পেটে বাবু, সেরকম বাবুর কথা বলছি। কথাটা বলে মোম নিঃশ্বাস নিতেও পারেনি। মুহূর্তে ব্যথায় কুঁকড়ে গেল, কারণ আগুন বলিষ্ঠ হাতে মোমের চোয়াল শক্ত করে চেপে ধরেছে। মোমের অক্ষিপুর ছলছল করে উঠল। ভীতকর নজর বোলায় আগুনের কাঠিন্য মুখ বিবরে। বুক ধরফর করছে। আগুন রাশবাড়ি গলায় ধমকে বলল,
কি বলেছ? আবার বলো। মোম উত্তর দিতে সক্ষম হলো না। গাল দুটো ব্যথায় টনটন করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে নোনা চড়ে। বেহায়া পানি কণার তর সইল না, গাল বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়তেও লাগলো। আগুনের মায়া হলো না, উল্টো আরও খেপে গেল। ঝাঁঝালো কণ্ঠে পুনরায় জিজ্ঞেস করলো, চুপ কেন? জবাব দাও। মোম কণ্ঠ ফুলে শব্দ করে কেঁদে দিল। আগুন হাত গুটিয়ে নিল, গমগমে গলায় বলল। মোম গুনগুনিয়ে শব্দ করে কান্না করছে। থেমে থেমে হেঁচকি তুলে কোমলভাবে বলে, বাবু হলে কি হবে? আমার বান্ধবী রাহি, ওর কথা মনে আছে? ওরও তো বাবু হবে। আগুন চুয়ার শক্ত করে মোমকে বিছানার সঙ্গে চেপে ধরে, দাঁতের দাঁত চেপে বলল, আর কয়েক মাস পরে ফাইনাল এক্সাম। স্টাডির প্রতি ফুল কনসেন্ট্রেশন স্টাডির প্রতি ফুল কনসেন্ট্রেট হও। বেহুদা কথাবার্তা ছোট্ট মাথায় আসলে মাথা ভেঙে ফেলবো। তোমার সাহস হয় কিভাবে এক্ষুনি বেবির কথা বলো? অন্য মেয়ের কথা জানি না, আর না জানতে চাই। আমি শুধু আমার বইয়ের কথা জানি। বাচ্চা একটা মেয়ে 21 বছর বয়স হওয়ার আগে বাচ্চার কথা ভুলেও মাথায় আনবে না। থাপ্পড় খেতে না চাইলে এসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। মোম এখন হাতে ব্যথা পাচ্ছে। আগুন শক্ত করে ধরে রেখেছে। টলমল চোখে সূক্ষ্ম কণ্ঠে আওড়ালো, ব্যথা পাচ্ছি, ছাড়ুন, আর বলবো না। আগুন ছেড়ে দিল। লম্বা শ্বাস টেনে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। সময় মতো শাসন না করলে তেরা মেয়ে পেয়ে বসত। অল্প বয়সে বিয়ে করা আর বাচ্চা হওয়া অনেক পার্থক্য। আগুন একজন শিক্ষিত বুঝদার মানুষ হয়ে তার বাচ্চা বউকে নিয়ে কোনো মতেই রিস্ক নিবে না। সময় নিয়ে নিজেকে শান্ত করে মোমের দিকে নজর দিল আগুন। সে ওপাশ ফিরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফোপানোর দরুন শরীরটাও কাঁপছে। আগুন হাত বাড়িয়ে কাছে নিয়ে আসে। মোম গুটিয়ে সরে যেতে চায়। আগুন জোর খাটিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল। কেঁদে কেঁদে ফর্সা মুখটাতে রক্তিম আভা ছেয়ে রয়েছে। গাল চেপে ধরায় তা লাল হয়ে গিয়েছে। আগুনের মনটা খারাপ হয়ে গেল। এতটা শক্ত করে না ধরলেও পারত। আগুন আদুরে স্বরে ডাকে, কোমলমতি। মোম নিশ্চুপ রইল, কথা বলবে না কুমড়ো মার্কা লোকটার সাথে। যখন তখন মোমকে ব্যথা দেয়। ভালোভাবে বুঝিয়ে বললেই হতো। এরকম কঠিন ব্যবহার কেন দেখাবে? মোম অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। আগুন লাল হয়ে যাওয়া গালে কয়েকটা আদুরে চুমু খেল। বুকের সঙ্গে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, তুমি এমন সব উদ্ভ্রান্তমূলক কথা বলো যার জন্য আমি রেগে যাই। আর এসব কথা বলবে না কেমন? মোম কিছু বলল না। আগুন মোমের ওড়না টেনে চোখ মুখ মুছে দিল। গালে হাত রেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, গালে ব্যথা করছে? মোম তেলে বেগুনে চলে উঠল। বেটা কুমড়ো বলে কি? ব্যথা দিয়ে জানতে চাইছে ব্যথা করছে নাকি। রাগে দুঃখে হাত পা ছুড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। আগুনের বুকে আলতো চাপড় মেরে ভারাক্রান্ত গলায় চিবিয়ে চিবিয়ে বলল, না, ব্যথা কেন পাবো? ইটের শরীর আমার, ব্যথা তো আর লাগে না। আগুন বুঝলো মোম রেগে গিয়েছে। নিষ্প্রভ মুখশ্রী বানিয়ে নিচু স্বরে বলল, এবারের মতো সরি। মোম গাল ফুলিয়ে রাখল। আগুন আরেকটু ঘনিষ্ঠ হয়ে স্লেজ স্বরে আওড়ালো। মোম কোনো প্রতিক্রিয়া দেখালো না। আগুন মোমের গলায় চুম্বন করে পুনরায় মিহিকণ্ঠে শোধালো, আদর লাগবে? মোম চোখ তুলে এক পলক আগুনকে দেখে নেয়। ওনা দিয়ে মুখ ঢেকে জানালো, এখন আপনি এসব নির্লজ্জ মার্কা কথা বন্ধ না করলে আমি কিন্তু চিৎকার করে কান্না করব। আগুন মিটিমিটি হেসে মোমের ওড়না সরিয়ে দেয়। মোমের চোখের পাতায় চুমু খেয়ে দুষ্টু হেসে বলল, আদর দিলে রাগ কমবে? রাতের বেলা বিবাহিত নারী স্বামীর সঙ্গে রুমে থাকা অবস্থায় চিৎকার করে কাঁদলে লোকে কি বলবে জানো নিশ্চয়ই। মোম অসহায় ভঙ্গিতে তাকালো। আগুন বাঁকা হাসল। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেলো। শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। প্রতিটি সকাল সূর্য ওঠার সাথে প্রত্যেক মনুষ্য জাতির জীবনে নতুন বার্তা নিয়ে হাজির হয়। সেটা হতে পারে কারো জীবনে সুখ শান্তি, কিংবা কারো জীবনে দুঃখ বেদনা। যেই বার্তাই হোক না কেন, হাসি মুখে মেনে নিতে হয়। কষ্ট হলেও আগামী সুদিনের পথ সুগম করতেই লড়াই চালিয়ে সমাধান করতে হয়। যদি সংগ্রাম চালিয়ে না যায়, পিছু হটে, তাহলে সুদিন কিভাবে আসবে? সুদিন না আসলে মনে শান্তি কিভাবে পাবে? তাই প্রতিটি মনুষ্য জাতির নিত্যকার এই সংগ্রাম চালিয়ে যেতে হয়। কালের নিয়মের ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা কারণ নেই। এই যে সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে মোমের পরীক্ষা চলে এলো, সুখনীরে বসবাসরত কোনো মানব সময় হিসেবে চলে যায় টের পায় না। ঠিক তেমনি মোমের পরীক্ষা এসে পড়েছে, সে বুঝতে পারেনি।
আজকে মোমকে নিয়ে মোমের বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে আগুন। কলেজ থেকে ছুটি নেওয়া হয়নি, অবশ্য ছুটি নিবেই বা কী করবে। শ্বশুরবাড়ি বেড়ানোর মন মানসিকতা নিয়ে তো আর আসেনি, এসেছে মোমকে পৌঁছে দিতে। মোমকে বাড়িতে রেখে পরপর ঢাকায় ব্যাক করবে। বাড়িতে যাচ্ছে মোমের খুশি আর ধরে না। কতগুলো মাস বাবা মাকে দেখে না। ছোট বোন মুনিয়ার দুষ্টু মিষ্টি খুনসুটি দেখা হয় না, বান্ধবীদের সঙ্গে সময় কাটানো হয় না, নদীর তীরে যাওয়া হয় না, মাঠের ছোট ছোট ঘাস ফুল ছোঁয়া হয় না। বাড়িতে গেলে ভেতরকার উত্তেজনায় কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে ভেবেই প্রাণ পাখি বাগবাকুম পায়রা তুলে নাচানাচি করছে। আগুন ড্রাইভিং করার ফাঁকে আর চোখে মোমের স্নিগ্ধ মুখশ্রী পর্যবেক্ষণ করছে। কোমলমতির চোখে মুখে খুশি ঝলকানি দেখে আগুনের অধর কোণের হাসি মলিনতায় ছেয়ে গেল। বিরক্তিকর আভাস ফুটে উঠল শান্ত চাউনিতে। মুখভঙ্গিতে বিরাজমান করছে থমথমে আবহাওয়া। ফোঁস শব্দ তুলে ভারী কি নিঃশ্বাস ছাড়ল। কটাক্ষ করে মোমের উদ্দেশ্যে বৃতৃষ্ণার বান ছুড়ল। তোমার ওই বিশ্রী দন্তপাটি বের করে হাসছো কেন? একদম হাসবে না। মোম গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। আগুনের বাক্য কর্ণকুহুরে পৌঁছাতে ভ্রু কুচকে ফেলল। বুঝতে না পেরেই মুখ ভার করে প্রশ্ন করল, কি বলেন আপনি? একা একা হাসছো কেন? এত হাসার কি আছে? মোম খিটখিটে মেজাজে বলল, আপনি আমার হাসিকে বিশ্রী বলছেন? শুনতে যখন পেয়েছো তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? মোম মুখ বাঁকায় ভাবলেশীন ভাবে জানালো, আমার ঠোঁট, আমার দাঁত, আমার ইচ্ছা, যত খুশি তত হাসবো, তাতে আপনার কি? বাড়িতে যাবে বলে খুব হাসা হচ্ছে, তাই না? মোম উৎফুল্লতা সমেত পড়ে উঠল। হ্যাঁ, অনেক খুশি আমি। আগুন স্লেট স্বরে আওলালো, আমি তো খুশি হতে পারছি না কোমলমতি। মোম ভাবুকতা গলায় শোধালো, কেন খুশি না আপনি? আগুন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি সেটা যদি বুঝতে তাহলে তো আমার কোনো দুঃখই ছিল না। শ্বশুরবাড়ি পৌঁছে মোমের মাকে সালাম জানিয়ে কুশলাদি বিনিময়ের মাধ্যমে বাড়িতে প্রবেশ করলো আগুন। মোমে সেই বাবার ঘরে চলে গেল। আগুন ভদ্রতা সুযোগ শাশুড়ির উদ্দেশ্যে বলল, মা, গাড়িতে আপনাদের জন্য কিছু আছে, কাউকে বলে সেগুলো বাড়িতে আনার ব্যবস্থা করলে ভালো হয়। আতিফা বানু উদ্বিগ্নতা সমেত উত্তর দিলেন, হ্যাঁ বাবা, আমি দেখছি, তুমি ভেতরে যাও। আগুন চলে গেল। আতিফা গাড়ির কাছে আসেন। পরিচিত একজন অল্প বয়সী ছেলেকে ডেকেই ব্যাগপত্রগুলো বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করলেন। ব্যাগের মধ্যে হরেক রকমের ফল ফলাদি মিষ্টি সাথে কাঁচা বাজার। তিনি বেশ অবাক হলেন, যদিও নিয়ম মোতাবেক শ্বশুরবাড়ি বিয়ের পর প্রথম আসলে এসব নিয়ে আসতে হয়, তাই বলে এত কিছু নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আর কিছু না ভেবেই ছেলেটার সাথে উনি নিজেও কাজে হাত লাগালেন। মোম ঘরে ঢুকে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মিষ্টি আচরণের মাধ্যমে বাবাকে বকাবকি করল। খলিল মেয়ের পাগলামো দেখে হাসলেন। মেয়ের কপালে চুমু দিয়ে মোলায়েম গলায় জিজ্ঞেস করলেন, আর কতক্ষণ ধরে কান্না করবি? এসে থেকে কান্না করে চলেছিস? মোম ঠোঁট ফুলিয়ে ভাঙা গলায় অভিযোগ জানায়, তুমি সেবার বৃষ্টিতে কেন ভিজেছিলে? তারপর থেকে বেশিরভাগ সময় তুমি অসুস্থ থাকো। এই এক কথা আর কতবার বলে খোটা দিবি? যতক্ষণ না সুস্থ হচ্ছ। আমি এখন সুস্থ। তোকে দেখার পর যতটুকু অসুস্থ অনুভব করেছিলাম এখন সেটাও নেই। বাবা মেয়ের কথা চলাকালীন সময় আগুন ঘরে ঢুকলো। খলিলের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। সৌজন্যবোধ সাক্ষাৎ করলো দুজন। আগুন জানতে চাইল, বাবা, আপনার শরীরের অবস্থা কেমন? ভালো বাবা। পায়ের ব্যথা সেরেছে? পুরোপুরি সারেনি, তবে আগের থেকে ব্যথা কমেছে অনেকটা। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বাবা। আগুন মুচকি হেসে কাঠের আধ পুরানো চেয়ারে বসে পড়ল। মোম আগুনকে এক পলক দেখে ভেঙচি কেটে বাবাকে নালিশ জানালো, তোমার জামাই খুব পচা, সারাক্ষণ আমাকে বকাঝকা করে, ধমক দেয়। সহসা আগুনের হাসিটা মুছে গেল। অস্বস্তি অনুভব করছে। বউ তার শ্বশুরের সামনে এভাবে ইজ্জত খেয়ে দিল। নিশ্চয়ই গাড়িতে দাঁত নিয়ে কটাক্ষ করে কথা বলায় এখন সেটার শোধ তুলছে। তুলুক, সময় বুঝে আগুনও বুঝিয়ে দিবে সে কি জিনিস। আতিফা ঘরে ঢুকে মোমকে চোখ রাগালেন। থমকে বলে উঠলেন, একদম আমার জামাইয়ের দোষ দিবি না। তোর স্বভাব সম্পর্কে আমি খুব ভালোভাবেই অবগত।
তো উল্টাপাল্টা কিছু না করলে শুধু শুধু তোকে বকাবকি করবে না। মম হা হয়ে গেল। তার নিজের মা তার পক্ষ না নিয়ে জামাইয়ের পক্ষ নিচ্ছে। গাল ফুলিয়ে বলে ওঠে, আমি কিছু না করলেও ধমকায়। তুমি ওনাকে চেনো না? একদম চুপ। আমার জামাই কেমন আমি জানি, তোর থেকে শুনতে হবে না। আগুন মিটিমিটি হাসছে। আগুনের হাসি দেখে মোমের গা জ্বলে উঠল। পচা কুমড়ো মার্কা লোক। এর মধ্যে মুনিয়া স্কুল ব্যাগ টেবিলে ধরাম করে ফেলে আপু বলে চিৎকার করে মোমকে জাপটে জড়িয়ে ধরল। মোম হাসি মুখে বোনকে নিজের সাথে আগলে নিল। মুনিয়া হাস্যোজ্জ্বল মুখে আবদার ছুড়ল, আপু, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। মোম দন্তপাটি বের করে হেসে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ঠিক আছে। মুনিয়া আগুনের দিকে চেয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, দুলাভাই, আপনি কি খালি হাতে এসেছেন? আমার জন্য কিছু নিয়ে আসেননি? আগুন স্বভাবসুলভ হেসে জানালো, এনেছি তো। আবার একমাত্র শালিকা বলে কথা, খালি হাতে কিভাবে আসি বলো? কি এনেছেন? তুমি নিজে গিয়ে দেখে নাও। হ্যাঁ, সেটাই ভালো। আগুন গলা পরিষ্কার করে খলিলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সন্ধ্যার পরে রাতের দিকে ঢাকা চলে যাব। আতিফা বানু চমকে উঠলেন। খলিল জিজ্ঞেস করলেন, চলে যাবে কেন? কিছুদিন থাকবে না? সম্ভব না, আমার স্টুডেন্টদের পরীক্ষা এবং স্পেশাল ক্লাস আছে। ওদের গাইডলাইনের জন্য আমার কলেজে উপস্থিত থাকা অতি আবশ্যক। এ কথার প্রেক্ষিতে আর কিছু বলতে পারলেন না মোমের বাবা মা। দায়িত্বশীল একজন মানুষ কখনো দায়িত্ব অবহেলা করে না। আতিফা চলে যান রান্নাঘরে। জামাই চলে যাবে। ভালো মন্দ কিছু খাবার রান্না করবেন না তা কি করে হয়? মোমকে ডেকে নিয়ে যান রান্নার কাজে হাতে হাতে সাহায্য করার জন্য। আগুন পেয়ে ফ্রেশ হবে। যাওয়ার আগে মোম আগুনকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে যায়। নিজেও ফ্রেশ হয়ে চলে গেল রান্নাঘরে। মোমের ক্ষুদ্র মনের চঞ্চল সত্তাটা বিষাদে ভরে উঠেছে। ইতিমধ্যে ঘন পাপড়িযুক্ত নয়ন জোড়া জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। ব্রিটিশটাই ছিয়ে গিয়েছে সর্বাঙ্গে। মনোহরিণীর মনো গহিনে হানা দিয়েছে সূক্ষ্ম ব্যথা। রন্ধ্রে রন্ধ্রে ছুটে চলেছে বিষাক্তময় এক পশটা জ্বালাতন স্রোত। থেমে থেমে নাক টানছে। কেটে কেটে টমেটোর মতো লাল হয়ে গিয়েছে ফর্সা মুখশ্রী। আগুন বিছানায় বসে বুকে হাত গুজে ভ্রু কুচকে চেয়ে মোমের মুখ অবয়ব অবলোকন করছে। আগুন মোমের কান্না থামানোর চেষ্টা করছে না। বেশ হয়েছে। বাড়িতে আসবে বলে গাড়িতে দাঁত কেলিয়ে হাসছিল তখন। একবারও ভাবেনি আগুনকে ছাড়া থাকতে পারবে না। চিন্তা করেই আগুনের তার কোমল মতিকে ছাড়া বাড়িতে মন টিকবে না। বাবার বাড়ি আসবে বলে খুশিতে ফেটে পড়েছিল তখন। আগুন বুঝতে পারছে না তাহলে এখন ঢং করে কান্না করে চোখের জলে নাকের জলে এক করার কি আছে? আগুন হাত ঘড়িতে নজর বোলালো। তাকে যেতে হবে। সন্ধ্যার আগে বেরিয়ে পড়লে রাত 9টা-10টার সময় ঢাকা পৌঁছে যেতে পারবে। উঠে দাঁড়ায় সে। মোমের পড়ার টেবিল থেকেই জগ উঠিয়ে গ্লাসে পানি ঢেলেই ঢকঢক করে খেয়ে নিল। মোমের দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে গমগমে গলায় বলে উঠল, ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না করবে না তো, বিরক্ত লাগছে। মোম তেতে ওঠে। কটমট করে তেজি গলায় জবাব দিল, আমার কান্না পাচ্ছে, আমি কাঁদবো, তাতে আপনার কি? আর বিরক্ত লাগছে আপনার? লাগবেই তো। আপনি তো আমাকে আর পছন্দ করেন না, ভালোবাসিও কখনো বলেননি। কি ভেবেছেন বুঝি না আমি? আমি তো আপনাকে জ্বালাতন করি, তাই আমাকে একা ফেলে এখানে রেখে গেলে তো আপনার শান্তি। বাড়িতে আসা নিয়ে মোমের মুখশ্রীতে যে আবেগ উদ্বেগ ফুটে উঠেছিল সেটা চিরস্থায়ী হলো না। ধপ করেই নিভে গেল। যখন শুনেছে আগুন চলে যাবে, তাও পরীক্ষা চলাকালীন পুরো সময়টায় আগুনের থেকে দূরে থাকতে হবে, ভাবতেই কণ্ঠ ফুলে কান্না পাচ্ছে মোমের। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, বেহুদা কথাবার্তা বলবে না তো? আর তুমি এখানে আসা নিয়ে এতটা এক্সাইটেড ছিলে, এখন কি হলো? মোম ছটফটিয়ে ওঠে। ঠোঁট উল্টে সরল গলায় জানালো, এখানে এসে খুব খুশি লাগছে, কিন্তু আপনাকে ছাড়া থাকতে হবে ভাবতে বুকের ভেতর চিনচিন ব্যথা করছে আমার। আগুন ঠোঁট কামড়ে এক পেশে হাসল। শার্ট ইন করে মোমের সামনে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে? মোম কোনো ভনিতা ছাড়াই সোজাসাপটা জানিয়ে দিল, জি, অনেক কষ্ট হবে। আগুন চকচকে দাঁত বের করে মৃদু হাসল। মোমের কাঁধ জড়িয়ে শান্ত কণ্ঠে বলল, আমারও কষ্ট হবে। মোম টলমলে চোখে তাকায়। গোমরা মুখে বলল, তাহলে থেকে যান এখানে। বোকার মতো কথা বলো না। তোমার পরীক্ষার সাবজেক্ট কতগুলো নিশ্চয়ই জানো।
তার উপর প্রত্যেক সাবজেক্ট পরীক্ষার আগে একদিন, কোনোটার ক্ষেত্রে 2 দিন করে বন্ধ। পরীক্ষা শেষ হতে 1 মাস সময় লেগে যাবে। এতদিন কি থাকা সম্ভব? কলেজ আছে না আমার? মোম চুপচাপ শুনল, কিছু বলল না। আগুন মোমের মাথায় চুমু দিয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিল। পুনরায় শীতল কণ্ঠে বলল, একদম মন খারাপ করবে না, মাথা ঠান্ডা রেখে শান্ত মেজাজে পরীক্ষা দেবে। যেমন পড়িয়েছে তেমন ভালো রেজাল্ট যেন আমি পাই, মনে থাকবে? মোম মাথা নেড়ে বোঝালো থাকবে। আগুন মুখবিবর পরিবর্তন করে শুধায়, তোমার বাবাকে তখন আমার নামে বিচার দিয়েছিলে কেন? আমি শুধু তোমাকে ধমকাই, বকাবকি করি? তাহলে এত এত আদর কাকে দেই শুনি? মোম সহসা জিভ কাটল। বুকে মিশে মিনমিনে গলায় বলে ওঠে, আমার হাসিকে বিশ্রী কেন বলছেন? সেজন্য বিচার দিয়েছি। তুমি জানো না, তোমার থেকে দূরত্ব আমার এক দণ্ড সহ্য হয় না। বাড়িতে আসা নিয়ে তোমার কত শত আহ্লাদ, তাই ও কথা বলে ক্ষোভ প্রকাশ করেছি। অধর প্রসারিত করে কিঞ্চিত মুচকে হাসল মোম। আগুনের বুকে নাক মুখ ঘষল। উৎকণ্ঠায় ছটফটানি মিয়ে এলো। ছাড়ো, যেতে হবে এখন। তুমি কান্না করলে যাওয়ার সাহস পাবো না। আবারও মোমের টাগর টাগর আখি যুগলে নোনা জলে ভরে উঠল। নাক টেনেই মৃদু স্বরে আওড়ালো, ছাড়তে ইচ্ছে করছে না। আগুন অঞ্জলি পুটে মোমের মুখশ্রী তুলে নিল। ওষ্ঠপুট এগিয়ে দিল, দৃঢ় চুম্বন করল ললাটে। থুতনিতে চুমু খেয়ে মুচকি হেসে বলল, রোজ ফোন করবে। রক্ত মাংসে গড়া শরীরটা টেনে হিঁচড়ে শহরে নিয়ে গেলেও আমার বেহায়া বেপরোয়া আত্মাটা তোমার কাছেই থেকে যাবে। ছোঁয়াতে নয়, অনুভবে বুঝে নিও আমাকে।